যে আমি চাকরি চাই আমার আমার যোগ্যতার ভিত্তিকে, অন্য কিছু না, মেধার ভিত্তিকে। তো সেগুলি কি হয়েছে? সেগুলির দিকে কোনো অ্যাকশন হয়েছে? আপনি চাঁদাবাজি দমন করার জন্য কোনো সংস্কার কমিশনের দরকার আছে? বাংলাদেশে আইন নাই। বাংলাদেশে কি আইন নাই যে চাঁদাবাজদের দমন করার জন্য? বাংলাদেশে কি আইন নাই দুর্নীতি দমন করার জন্য? যথেষ্ট আইন আছে, যথেষ্ট আইন আছে। আপনার এইসব কমিশন টমিশন করে কি লাভ হবে? এই সমন্বয়করা যে বিভিন্ন জায়গায় তারা টাকা নিচ্ছে, অনৈতিক সুযোগ সুবিধা নিচ্ছে, এগুলি কিন্তু এগুলি পত্রিকায় আসে না। গ্রামে আপনার নিরাপত্তা নাই। আমি গ্রামে যাই, আমি জানি সেখানে চাঁদাবাজি হয় এবং চাঁদাবাজি করে আওয়ামী লীগের লোকেরা, বিএনপির যেসব লোকজন আছে কিছু কিছু বর্ণ দল, তাদেরকে সামনে রেখে চালাই যাচ্ছে কাজ। অ্যাটলিস্ট আমার এলাকায় আমি দেখতেছি। এখন সেগুলির বিরুদ্ধে কথা বলতে গেলে হুমকি আসতেছে, এটা হচ্ছে সেটা হচ্ছে। 10টা কমিশন হয়েছে, সেই কমিশনের জি, আমি শুনতে পাচ্ছি আপনাকে। আচ্ছা, শুনতে পাচ্ছেন না? সরি, যে আমার ফোন এসে গেছিল। 10টা সংস্কার কমিশন করছে, তার মধ্যে 2টা কমিশনের যে প্রধান, তারা কিন্তু বাংলাদেশে ভোট দিতে পারেন না, তারা দেশের নাগরিক না। স্পেশালি আপনি যদি দেখেন যে এই সংবিধান সংস্কার কমিশনের যে প্রধান, সে একজন নন সিটিজেন। এখন এগুলো কোশ্চেন উঠতে পারে যে লক্ষ লক্ষ বাঙালিরা তো বিদেশে থাকেন, এখন যে লোক ধরেন 40 বছর আগে দেশ ছেড়ে চলে গেছেন, সেই লোক কিভাবে এই সংবিধানকে সংস্কার করবেন, বা তার উপরে এইখানে যারা আইনজ্ঞ, উনি তো আইনজ্ঞ না, আস্থা আসবে কিনা? আরো দেখেন যে সরকার এই সংস্কার কমিশনকে কোনোই গুরুত্ব দেয় না। আমি একটা উদাহরণ দিই, যে নির্বাচন বিষয়ক যে সংস্কার কমিশন, সেই কমিশন বদিউল আলম মজুমদার সাহেব ওইটার প্রধান, উনি কাজ করে যাচ্ছেন, কাজ করছেন, অনেক কিছু লেখে টেখে করছেন। উনি সাবমিট করার আগেই কিন্তু নির্বাচন কমিশন আপনার গঠন করা হয়ে গেছে, এবং সেই নির্বাচন কমিশন গঠন করা হয়েছে শেখ হাসিনার আমলে, যে তড়িঘড়ি করে যে আপনার যে যেভাবে সিলেক্ট করা হয়েছে নির্বাচন কমিশনের মেম্বারদেরকে, যেভাবে সিলেক্ট করা হয়েছে শেখ হাসিনার আমলের আইনের উপর ভিত্তি করে করা হয়েছে। তাহলে এই এই কমিশনটাকে, সংস্কার কমিশনটাকে কি দরকার ছিল? এটা তো কোনো দরকার ছিল না তাদের। আবার দেখেন যে দুর্নীতি দমন কমিশন ইফতেখার চৌধুরী সাহেবকে, ইফতেখার আহমেদ সাহেবকে দেওয়া হয়েছে, উনি সবকিছু করতেছেন, ওনার রিপোর্ট পাওয়ার আগেই কিন্তু দুর্নীতি দমন কমিশন গঠন করা হয়ে গেছে। এই যে আপনার নির্বাচন কমিশন, দুর্নীতি দমন কমিশন, এদের মেম্বারদেরকে তো ছাঁটাই করা যায় না, এদের সুপ্রিম জুডিশিয়াল প্রক্রিয়ার মাধ্যমে করতে হয়। এরা সবাই সম্মানী ব্যক্তি, আপনি তাদেরকে কেন বাদ দিবেন, কেনই বা তাদের আনলেন? তার মানে এই সরকার এই সংস্কার কমিশন গুলিকে খুব একটা গুরুত্ব দিচ্ছে না। এবং সাধারণ লোক কি চায়, যেটা আপনার ইহসানুল হুদা সাহেব বললেন, যে 3বার ভোট দিতে পারে নাই, খেয়াল করে দেখেন, মানুষ কিন্তু ভোটাধিকার বঞ্চিত। এখন এই সরকারেরও কিন্তু নন ভোটিং, এই সরকার কিন্তু ভোট দিয়ে আনা হয় নাই এদেরকে। এরা যদি বলে সকল জনগণ তাদেরকে আস্থা আছে, তার কোনো তো প্রমাণ নেই। আপনার প্রমাণ থাকে ভোটের মাধ্যমে। শেখ হাসিনার আমলে ধরেন গত 14 সনের ইলেকশন, 18 সনের ইলেকশন, 24 সনের ইলেকশন, এই বাংলাদেশের প্রায় 1/3 ভোটার আছে, তারা কোনোদিন ভোটই দিতে পারে নাই, যাইতেই পারে নাই ভোট কেন্দ্রে। কিভাবে তারা ভোট করবে? যেমন বাংলাদেশের অনেক লোক, বেশিরভাগ লোক জানে না যে লাল বাতি কি, নীল বাতি কি, হলুদ বাতি কি, কোন বাতির পরে কোন ড্রাইভাররাই জানে না, কারণ নাই, সিস্টেমই নাই। তো সেইখানে যদি এইভাবে তাল বাহানা করা হয়, যে কমিশন কইরা, তারপরে আপনি কমিটি কইরা, যদি জাতীয় ঐক্য সৃষ্টি করার জন্য একটা বিদেশি নাগরিক দিয়ে আপনি একটা কি জাতীয় ঐক্য কমিশন, জাতীয় ঐক্য কমিটি করছেন, তার প্রধান হচ্ছে ডক্টর ইউনূস এবং ভাইস চেয়ারম্যান হচ্ছে আমাদের ডক্টর আলী রিয়াজ। এখন আপনার এই কমিটি করে কি জাতীয় ঐক্য হয়? হয় না। এই জায়গায় সব গরমিল পাকায় ফেলছে। দরকার ছিল কি জানেন? জাতীয় ঐক্যের কথা বলছেন উনি, আবার দল সম্পর্কে নেগেটিভ মানে মন্তব্য করছেন, যে ছাত্রদের দ্য ফিনান্সিয়াল টাইমসে আমরা যেটা দেখেছি যে দলগুলো সম্পর্কে একটা খারাপ ধারণা ওনার, সেটাও দিচ্ছেন। আবার সময়ে সময়ে উনি আবার জাতীয় ঐক্যের কথা বলে সব দলকে ডাকছেনও। এবং দল এটা ফটো অপ ছাড়া, এটা একটা ফটো অপরচুনিটি উনি করেন, কিন্তু
উনি যখন বিভিন্ন কথা বলেন তখন এইসব লোকের সাথে কি আলাপ করেন উনি? এগুলির ঘটনা হচ্ছে যে দরকার যেটা 2 আমাদের মিনিট করে সময় জনগণের দেয় চাহিদা, নাকি 2-3 মিনিট করে সময় দেয় একেক দলকে এরকম, বা দীর্ঘ তাতে সময় কি যে হবে? আলোচনা করা তাদের এরকম কিছু হয় না মনে হয়। আ- আলোচনার থেকেও বড় যে বিষয়টা, যে অনুধাবনের বিষয়, মানুষের চাহিদা কি? মানুষের চাহিদা হচ্ছে যে ইকোনমিটা ভালো হবে, মানুষের চাহিদা হচ্ছে আইন শৃঙ্খলাটা ভালো থাকবে, মানুষের চাহিদা হচ্ছে ব্যবসায়ীরা যেন চাঁদা মুক্ত পরিবেশে ব্যবসা করতে পারে, মানুষের চাহিদা হচ্ছে যে টাকার ছাড়া যেন একটা চাকরি পাইতে পারে নিজ যোগ্যতায়, মানে বৈষম্যহীন অবস্থায় যেন সে একটা চাকরি পেতে পারে। যার জন্য কিন্তু এই আন্দোলনটা শেষ পর্যন্ত শেখ হাসিনার পতনের কারণ হয়েছে, যে বৈষম্যহীন, যে আমি চাকরি চাই আমার আমার যোগ্যতার ভিত্তিকে, অন্য কিছু না, মেধার ভিত্তিকে। তো সেগুলি কি হয়েছে? সেগুলির দিকে কোনো অ্যাকশন হয়েছে? আপনি চাঁদাবাজি দমন করার জন্য কোনো সংস্কার কমিশনের দরকার আছে? বাংলাদেশে আইন নাই। বাংলাদেশে কি আইন নাই যে চাঁদাবাজদের দমন করার জন্য? বাংলাদেশে কি আইন নাই দুর্নীতি দমন করার জন্য? যথেষ্ট আইন আছে, যথেষ্ট আইন আছে। আপনার এইসব কমিশন টমিশন করে কি লাভ হবে? কারণ এইসব কমিশনের যেসব কথা, যে নারী বিষয়ক কমিশন, নানাবিধ কমিশন, এইসব কমিশনের কি লাভ? এগুলি করবে যে দল নির্বাচিত হয়ে আসবে, তারা এগুলি সেট করবে। এখানে ওনারকে আনা হয়েছে যে একটা নির্বাচন করার জন্য। এখন এই নির্বাচন করতে গেলে যে জিনিসটা হয়, যে ভোট চুরি হয়ে যায়। ওসিডিসি, আপনি যে এই যে ইলেকশন করবে, যে দুই কি কমিটি, দুই চেম্বার, আননেসেসারি, 4টা প্রদেশ, নাইকাস্ত খই ভাসু, 4টা প্রদেশ করলে কি হবে আপনি জানেন? 4টে প্রদেশে যদি 2 সদস্য 2 চেম্বার হয়, 4টে প্রদেশে 2টা করে চেম্বার, 8টা চেম্বার হবে, 8টা চেম্বার হবে, লোয়ার চেম্বার, আপার চেম্বার। সেখানে আপনার সব ইলেকশন হবে, সেখানে মুখ্যমন্ত্রী হবে, কত মুখ্যমন্ত্রী হবে, সেইখানে স্পিকার হবে। আচ্ছা, 4টা ডিভিশন প্রদেশ আপনি কেন করবেন? আমাদের সেরকম কোনো ডাইভার্সিটি নাই। চিটাগাং হেডকোয়ার্টার ছাড়া সবই তো একই রকম, সবাই একই ভাষায় আমরা কথা বলি। এখানে আপার চেম্বার হতে পারে, বিভিন্ন প্রভিন্স হতে পারে, ভারতের মতো রাষ্ট্রে, ইংল্যান্ডের মতো রাষ্ট্রে, স্কটল্যান্ড, ওয়েলস, ইংল্যান্ড, এখানে ই আছে আপনার কালচারাল, হিস্টোরিক্যাল ডিফারেন্স আছে। বাংলাদেশে কি আছে? এই নাইকাস্ত খই ভাজো, এগুলি করে কি মানে আপনার কি 4টে সংসদ, এবং সংসদের নাম বাদ দিয়ে দিচ্ছে, দিয়ে করছে ন্যাশনাল অ্যাসেম্বলি পাকিস্তান আমলের, আর সিনেট। এইগুলির কোনোই জাস্টিফিকেশন নাই। নর্মাল একটা ইলেকশন করবে, যে ইলেকশনে অ্যাডমিনিস্ট্রেশন যেন পলিটিশিয়ানদের হাতে না পড়ে, পলিটিশিয়ানদের যে ইনফ্লুয়েন্সটা খাটায় ডিসির উপরে, এসপির উপরে, ওসির উপরে, এটা যেন না খাটাইতে পারে। আইন শৃঙ্খলা বাহিনী যেমন ভারতের 3জন আইসিএস অফিসার ইলেকশন কন্ডাক্ট করে, ইলেকশন কমিশন 3জন, তারা কি করে? সারা ভারতের 7টা ধাপে 2.5 মাস বসে ইলেকশন করে। কেউ তো ভারতের ইলেকশন নিয়ে কিন্তু কোনো কমপ্লেন দেয় না। ভারতে এখন কথা বললে বলে ভারতকে আপনি মনে হয় প্রশংসা করেন। ভারতের অনেক জিনিস আছে প্রশংসা করা যায়, যেমন ভারতের গণতন্ত্র, একবারও তো মিলিটারি রুল হয় নাই 73 বছরে। তারপর তাদের যে ইলেকশন প্রক্রিয়া, তারা কিভাবে করে? ইলেকশন কমিশন সম্পূর্ণভাবে নিরপেক্ষ, সম্পূর্ণভাবে না, তাদের অনেক নিয়ম কিন্তু অনেক স্ট্রং, যেটা বাংলাদেশে নেই। ওরা ফার্স্ট ওয়ার্ল্ড কান্ট্রির মতো প্রতিষ্ঠিত করতে পেরেছে অনেক কিছুই। রাইট, রাইট। তাদের গণতান্ত্রিক প্র্যাকটিসটা, এখন তাদের সাথে আমাদের সম্পর্ক হইতে পারে খারাপ, সেটা আলাদা বিষয়, কিন্তু তাদের যে গণতান্ত্রিক প্র্যাকটিসটা আমাদেরকে, আমরা সেখান থেকে কিছু শিখার আছে। যে তারা ইলেকশনটা করে, এখানে কমপ্লেন দেয় না, কত 100 কোটি লোকের বেশি, আমরা পারতেছি না কেন? আমাদের সেই মূল জায়গায় কিন্তু বদিউল আলম মজুমদার সাহেব যায় নাই। যে আপনার রিটার্নিং অফিসার কে হবে? রিটার্নিং অফিসার যদি ডিসি হয়, ডিসির অ্যাপয়েন্টমেন্ট কে দেয়? ডিসির পোস্টটা সবসময় হচ্ছে পলিটিক্যাল পোস্ট, মানে ওই সরকারের যে আইডিয়া, ওই সরকারের যে মানে ম্যানিফেস্টো, যে তারা ইশতেহার দিছে, সেই ইশতেহার বাস্তবায়ন করার দায়িত্ব তো হচ্ছে জেলা প্রশাসনের। সুতরাং তার ওই লোককেই দেয়, যে লোক তাদের ভাবধারার সাথে জড়িত। আপনি তাকেই দিচ্ছেন ইলেকশন পরিচালনা করার জন্য, তাহলে কেমনে হবে? আপনি কিভাবে হবে? আপনার ইলেকশন কমিশনের লোকজনকে রিটার্নিং অফিসার হইতে পারে না? হইতে পারে। ইলেকশন কমিশনের অফিসাররা কি আপনার হইতে পারে না? সচিব হইতে পারে না? আপনার বাইরে থেকে সচিব আনতেছেন, মানে সিনিয়র সচিব, সচিব, আপনার জয়েন্ট সেক্রেটারি, সুতরাং তারা সরকারের লোক। এর কারণে আলাদা যে ইনস্টিটিউশনাল রিফর্মের কথা বদিউল আলম মজুমদার সাহেব বলতে পারেন না। ইন্ডিপেন্ডেন্ট ইলেকশন করাটাই হচ্ছে আসল কাজে। যদি মানুষের হাতে ভোটাধিকার থাকতো, ভোটাধিকার, মানুষের হাতে ভোটাধিকার ছিল না, থাকলে আজকে শেখ হাসিনা কিন্তু এরকম ডিক্টেটর হয়ে উঠতে পারতো না, প্রথমবারই সে বাদ হয়ে যেত।
প্রথমবারে বাদ হলো। আমার কথা হলো যে প্রথমবারেই যেন বাদ হয়ে যায়, সেই ক্ষমতাটা যদি মানুষের হাতে আপনি না দেন, তাহলে রাজনীতিবিদরা প্রথম দিনে বলে খুব ভদ্রতা করা যায় উই আর দি পাবলিক সার্ভেন্ট, কিন্তু অ্যাকচুয়ালি দেখা যায় কয়েক সপ্তাহের মধ্যে তারা পাবলিক মাস্টার হয়ে যায়। পাবলিক মাস্টার হয়ে গেলে আমাদের কি রিকোর্স থাকে, সেই রিকোর্স গুলি আমাদেরকে এনশিওর করতে হবে যেন পাবলিক সার্ভেন্টরা কোনো সময় পাবলিক মাস্টার না হতে পারে। শেখ হাসিনা যেরকম ফেসিস্ট আচরণ করছে, এই সরকারের আচরণটাও অনেক ক্ষেত্রে সেরকম হয়ে যায়। এবং আর ছাত্ররা যেভাবে মানে সবকিছু দখলদারিত্ব মানে অর্জন করতে যাচ্ছে, সেখানে ফেসিস্ট হাসিনার সাথে আসলে খুব একটা পার্থক্য এখন আর করা যাচ্ছে না বাংলাদেশকে, শুধু স্বাধীনভাবে কথা বলা ছাড়া। আপনার কি মনে হয়? দেখেন, আমি শুনেন, একটা সিস্টেমেটিক ওয়েতে যাইতে হবে। যে আপনার গত প্রোগ্রামে যেটা ছিল যে পত্র পত্রিকায়, আমার তো একটা বলতে হবে যে এই পত্র পত্রিকায় আমি দেখছি। আমি যদি ফেসবুকে দেখি বা কারো আমাকে কানে কানে বললো বা আলাপ আলোচনা বললো যে সমন্বয়করা এই টাকা ই করতেছে, এটা করতেছে, সেটা তো পাবলিককে আমি বলবো না। আমি বলবো যে যেসব পত্রিকা আছে বাংলাদেশের, যেসব পত্রিকা আছে, যে পত্রিকাগুলি রেজিস্টার, যে পত্রিকাগুলি রিলায়েবল, মোরালেস রিলায়েবল, যেমন প্রথম আলো বলেন, ইত্তেফাক, যুগান্তর, এই ধরনের কিছু পত্রিকা তো আছে, ডেইলি স্টার, সেখানে যে নিউজগুলি ছাপা হয় সেই নিউজগুলির উপর ভিত্তি করেই কিন্তু আপনার একটা কনক্লুশনে আসতে হবে। এই সমন্বয়করা যে বিভিন্ন জায়গায় তারা টাকা নিচ্ছে, অনৈতিক সুযোগ সুবিধা নিচ্ছে, এগুলি কিন্তু এগুলি পত্রিকায় আসে না। যেহেতু পত্রিকায় আসে না, সেহেতু আমি বলবো না। তবে যেটা আসছে, যেমন ধরেন যে এই মানে সমস্যাটা এখানে যে শেখ হাসিনার সময় যেরকম ভয়ে মিডিয়া চুপ থাকতো, এখনো বলা হচ্ছে যে ভয়ে, ছাত্রদের ভয়ে সবাই চুপ হয়ে গেছে। ছাত্ররা কি সেই অনুযায়ী মিডিয়াতে আসে। এখন এগুলো তো আমরা ঠিক করতে পারছি না। হাসিনা থাকতে হয়তো আমরা বলতাম, আমরা আলোচনা করতাম, কিন্তু সেই জায়গাটা তো এখন আমরাও হারিয়ে ফেলেছি, যে আমরা প্রুফ পাচ্ছি না। কিন্তু মনে হয় না, আমার কাছে মনে হয় না যে বাংলাদেশের সাংবাদিকরা এতটা হয়ে গেছে ছাত্রদের ভয়তে তার কিছুই লাগবে না বা লেখে না, তা কিন্তু না। এবং ছাত্ররা কয়েকটা পত্রিকার অফিসে হামলা করছে, হামলা হলে তো সেই রিপোর্ট আসতো। এক জায়গায় করছে আপনার কি একটা সময় নিউজে, সেটা কিন্তু যথেষ্ট রকমের হেনস্থা হয়েছে হাসিনা, তাকে বহুবার জেরা করা হয়েছে, বলতে গেলে জেরা করা হয়েছে। সুতরাং আমি মনে করি কি যে এই সমন্বয়কদের এগেনস্টে মানে কোনো কথা বলতে কনক্রিট এভিডেন্স থাকতে হবে, সেজন্য আমি বলি না। কিন্তু আমি যেখানে যদি পত্রিকায় দেখতাম, আমি বলতাম যে এই 50টা রিপোর্টের মধ্যে 40টা রিপোর্টই এদের বিরুদ্ধে আসছে। যেমন আমি গতবার বলছিলাম যে চাঁদাবাজির কথায় আপনার বিএনপির কথা বলা হয়েছিল, যে এই কটা পত্রিকায় পাইছি, জামাতের কথা পাইনি, তাতে অনেকে ক্ষিপ্ত হয়েছে আমার উপরে। কিন্তু একটা সিস্টেমের মধ্যে যাইতে হবে। চাঁদাবাজির কথা বা অনৈতিক যে যেমন আপনার আসিফ এলজিআইডি মিনিস্টার বা উপদেষ্টা হেলিকপ্টারে গেছে, এটা পেপারে আসছে, পত্র পত্রিকা আসছে, যথেষ্ট রকমের সমালোচনা হয়েছে, নির্দয় সমালোচনা হয়েছে তার ওইটা নিয়ে। এবং আমি মনে করি কি রাইটলি সো। সেই জন্য সমন্বয়কদের নিয়ে তাদের তবে স্ক্রুটিনি থাকা উচিত, কাউকেই আপনার স্ক্রুটিনির বাইরে রাখা উচিত না। তবে একটা বিষয় কি দেখেন, এই সরকারের ভিতরে আপনার এই যে আইন শৃঙ্খলা যদি না থাকে, ভালো দলের শৃঙ্খলা আছে, সেই দলের সদস্যরাও কিন্তু অনৈতিক কর্মকাণ্ডের দিকে, মানে চাঁদাবাজির দিকে, মানে লুটপাটের দিকে চলে যায়। এখন তো মিনিমাম একটা আইন শৃঙ্খলা থাকবে, সেই মিনিমাম আইন শৃঙ্খলাটা আপনি গ্রামে গঞ্জে নাই, যার জন্য গ্রামে গঞ্জের লোকজন কিন্তু আপনার রাজনৈতিক দলগুলির উপরে অনেকটা কি বলবো মানে আশা হারাই ফেলতেছেন যে তারা দেশে আপনার একটা আনবে, কি বলে, একটা চাঁদাবাজ ফ্রি, আপনার দুর্নীতি মুক্ত একটা সুশাসন, সেটা আনতে পারতেছে না। তার কারণ হচ্ছে কি, এই সরকার স্ট্রং না। তাদের দরকার হচ্ছে যে আওয়ামী লীগ আমলে যে লুটপাটটা হয়েছে এগুলি বাইর করা কোনো ব্যাপারই না। আপনি একটা থানায় যান, সে থানা কমিটি, ইউনিয়ন কমিটি আওয়ামী লীগের, তারপরে যুবলীগের, তারপরে আপনার স্বেচ্ছাসেবক লীগের, তারপরে আপনার কৃষি লীগের, যুব মহিলা লীগের, শ্রমিক লীগের, সবগুলির যারা সেন্ট্রাল কমিটি, ওই কমিটিগুলিতে মেম্বার আছে, সবগুলি দুর্নীতি করছে, সবগুলি লুটপাট করছে, সবগুলি টেন্ডারবাজি করছে। এখন গ্রেফতার করতে দেখেছি, মানে সেটা বিষয় হচ্ছে কয়জনকেই বা আমরা গ্রেফতার করতে দেখেছি। আপনার গ্রেফতার করা দরকার নাই, আপনি গ্রেফতার এতগুলি করতে পারবেন, কয়েক লক্ষ।
এইটা শুধু যে মানে আওয়ামী লীগ না, আইনের আওতায় আপনার কি আসতে দেখেছি কিনা সেটাই তো বিষয়। আপনি তাদেরকে রাজনীতি থেকে বাইর করে দেন, তারা কোনো ইলেকশন করতে পারবে না, কোনো ইলেকশন করতে পারবে না আগামী 5 বছর বা 10 বছর, একদম নিষ্ক্রিয়, কোনো দলেও যেতে পারবে না, আওয়ামী লীগে থাকতে পারবে না, মানে তারা, তাদের শুধু ভোটাধিকার থাকবে, তারা কোনো অফিস বিহার হইতে পারবে না। দে হ্যাভ অ্যাবিউজড, এই ধরনের একটা আইন কিন্তু করা যায়, অধ্যাদেশও করা যায়। দে হ্যাভ অ্যাবিউজড দ্য পোস্ট অফ দি, এবং বিএনপির যারা এই মুহূর্তে আপনার পোস্ট করে অ্যাবিউজ করতেছে তারাও বাদ হয়ে যাবে। আপনার যদি আইন শৃঙ্খলার একটা না থাকে, স্ট্রিক্ট স্ট্রিক্ট যদি ইমপ্লিমেন্টেশন না থাকে, তাহলে কিন্তু আপনার এই রাষ্ট্রটাকে আবার আগের পর্যায়ে আনতে পারবেন না। আমরা একটা এলোমেলো পরিস্থিতির মধ্যে দিয়ে যাচ্ছি। গ্রামে আপনার নিরাপত্তা নাই, আমি গ্রামে যাই, আমি জানি সেখানে চাঁদাবাজি হয় এবং চাঁদাবাজি করে আওয়ামী লীগের লোকেরা, বিএনপির যেসব লোকজন আছে কিছু কিছু বর্ণ দল, তাদেরকে সামনে রেখে চালাই যাচ্ছে কাজ। অ্যাটলিস্ট আমার এলাকায় আমি দেখতেছি। এখন সেগুলির বিরুদ্ধে কথা বলতে গেলে হুমকি আসতেছে, এটা হচ্ছে সেটা হচ্ছে। এই জন্য আপনার এই সরকারের আইন শৃঙ্খলার বিষয়ে যথেষ্ট জোর দেওয়া দরকার। সেই জোরটা তারা দিচ্ছেন না। কেন দিচ্ছেন না? নাকি তারা বুঝতে পারতেছেন না, নাকি ইচ্ছাকৃত, নাকি অনিচ্ছাকৃত, আই হ্যাভ নো আইডিয়া।